পশ্চিমবঙ্গের মুসলিম ভোট এবার বামেদের দিকে অনেকটাই ফিরে আসবে। বিজেপি বাংলায় বহিরাগত, এরা মন্দির মসজিদের রাজনীতি করেছে। ক্ষোভ রয়েছে দেবাশিস কুমারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুর্নীতি, সন্ত্রাস, সিন্ডিকেট রাজ, তা কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, তারা খুঁজে বের করুন নির্বাচন কমিশন। তা না করে সাধারণ মানুষকে বেনাগরিক করছেন, এই কাজটা সংবিধান বিরোধী। যে ভোট বাম থেকে ডামে গিয়েছিল সেই ভোটটা কি ফিরবে? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম হট সিট রাসবিহারী। একদিকে যখন বাইনারি স্পষ্ট, তার সঙ্গে আবার সাম্প্রদায়িক রাজনীতির উত্থান গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বাংলার বুকে। সেখানে বামেদের লড়াই কতটা কঠিন সেই রাসবিহারী কেন্দ্রে সিপিআইএমএল প্রার্থী মানস ঘোষ আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা হলো। এখানে 2011 সাল থেকে একটানা তৃণমূল জিতে আসছে। গত নির্বাচনে আমরা দেখেছি এখানে বিজেপি কিন্তু সেকেন্ড হয়েছে। গত নির্বাচনে দেবাশিস কুমার তিনি জয়লাভ করেছিলেন, এবারও তৃণমূল তার উপরেই ভরসা করেছে। অন্যদিকে আবার বিজেপি, তাদের এখানে বাজি স্বপন দাশগুপ্ত, তিনি যেমন অভিজ্ঞ সাংবাদিক, তার পাশাপাশি কিন্তু তাত্ত্বিক রাজনীতিক। কতটা কঠিন লড়াই, মানস ঘোষের সঙ্গে কথা হলো, ঠিক কিভাবে কি স্ট্র্যাটেজিতে তিনি এই লড়াই লড়ছেন কথা বলবো। প্রথমে স্যার অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে, কিভাবে এই লড়াই দিচ্ছেন? ধন্যবাদ দর্শকদের। এখানে দেবাশিস কুমার 2021 সালে জিতেছে, মার্জিনটা ছিল 21,000 মতো। আর 2024 সালের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে সেটা মার্জিন কমে, রাসবিহারী কেন্দ্রের কথা যদি ধরা যায় তাহলে 1600 মতো হতে পারে, 1000-1500 মার্জিন। তাই এরকম পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে তৃণমূল খুব দ্রুত তাদের মাটি হারাচ্ছে এবং সেখানে বিজেপি ঢুকে পড়ার চেষ্টা করেওছে কিছুটা। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে, এসআইআর এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে যে স্বাধীনতার পরে এই প্রথম যে এতজন ভোটারকে বিবেচনাধীন রেখে কোথাও ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে। আগের প্রত্যেকটা ক্ষেত্রেই নির্বাচন কমিশন চেষ্টা করেছেন যত বেশি সম্ভব ভোটারকে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, গণতন্ত্রের এই বিরাট উৎসবের মধ্যে নিয়ে আসতে। এবারে তার ব্যতিক্রম হয়েছে। খুব পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে যে এসআইআর, নির্বাচন কমিশন এসআইআর করতে যে ব্যর্থতা দেখিয়েছে তার দায়টা কিন্তু কেন্দ্রের যে শাসক দল তার ঘাড়ে কিছুটা পড়ছে, সেটাই পড়া স্বাভাবিক। এবং ধরা যাক এখানে আমরা যেটা বলছি মানুষকে, সবচেয়ে বড় কথা যেটা বলছি যে দেবাশিস কুমার, তার বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ রয়েছে বিশেষত নিম্নবিত্ত মানুষকে তার মানে মাসল পাওয়ার দেখিয়ে বশীভূত রাখা এবং তাদের ভয় দেখানো, ফ্ল্যাট বাড়িগুলোতে, অ্যাপার্টমেন্টগুলোতে তালা দিয়ে দেওয়া ভোটের দিন যাতে ভোটাররা না বেরোতে পারেন, এই সমস্ত অভিযোগ রয়েছে। অর্থাৎ ক্ষোভ রয়েছে দেবাশিস কুমারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুর্নীতি, সন্ত্রাস, সিন্ডিকেট রাজ, এই ক্ষোভগুলো রয়েছে। 2021 সালেও ছিল, তারপরও তিনি জিতেছিলেন। হ্যাঁ, আমি বলছি যে সেখানে বিজেপির যেটা জায়গা সেটা হলো 2021 সালে উনি জিতেছিলেন ঠিক কথা, কিন্তু 2021 থেকে 25-এর মধ্যে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জায়গা তৈরি করেছে। যেমন অভয়ার ঘটনা, যেমন বোঝা যায় যে নারী নিরাপত্তার এখানে শোচনীয় অবস্থা, যেমন কর্মসংস্থানের দুর্দশা, যেমন ধরা যাক স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে রাজ্য সরকারের লেজেগোবরে হওয়া এবং খুব পরিষ্কার যে তারা দুর্নীতি করেছিলেন সেই নিয়োগে, সেটা প্রকাশ হয়ে পড়া। তো এই যে ঘটনা, চেন অফ ইনসিডেন্টস যাকে বলে, সেটাই কিন্তু 2021 থেকে 24-এ আপনি যদি দেখেন তৃণমূলের ভোটকে কমিয়ে দিয়েছে। এবং 2025-এ যেখানে বামপন্থীরা ঢুকতে পারেন খুব ভালো করে, বড় করে, সেটা হলো যে তৃণমূলের বিরুদ্ধে শুধু অনাস্থা আছে তাই নয়, বিজেপির বিরুদ্ধেও সংশয়টা মানুষের মনে খুব পরিষ্কারভাবে দানা বেঁধেছে। যেমন একটা জায়গায়, যে আমরা যেখানে প্রচারে যাচ্ছি আমরা সব জায়গায় বলছি এবং মানুষ এগ্রি করছেন আমাদের সঙ্গে, যে তৃণমূল যেমন এই রাজ্যে কর্মসংস্থান করতে ব্যর্থ হয়েছে, লক্ষাধিক সরকারি পদ ফাঁকা, ঠিক সেরকম বিজেপির ক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 30-40%, খুব স্পেসিফিক হিসেব 37-37% বা তার বেশি, এইরকম একটা সংখ্যার সরকারি স্থায়ী পদ ফাঁকা
কেন্দ্র সরকার নিয়োগ করেননি। রেলে নিয়োগ হয়নি, সেনাবাহিনীতে নিয়োগ হয়নি, ব্যাংকে নিয়োগ হয়নি, নতুন নিয়োগ। তো ক্রমাগত সংকোচন হচ্ছে কর্মসংস্থান। এই জায়গাটাকে আমরা কিন্তু খুব বড় করে বলছি যে একদিকে যেমন এরা মন্দির মসজিদের রাজনীতি করেছে, কেউ রাম মন্দির করছে, কেউ দীঘাতে জগন্নাথ মন্দির করছে। অন্যদিকে এরা এই যে ডিভিশন, যেটা যেটা বড় সংবাদ মাধ্যমগুলো যেটা বলছে যে একটা পোলারাইজড ভোট হবে, পোলারাইজেশন, আমার কিন্তু মনে হয় না কোনো পোলারাইজড ভোট হবে। কারণ এবার অনেক বেশি করে ভোট হবে জীবন জীবিকার কে কেন্দ্র করে, সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে। এটা আমার মনে হয় যে একেবারে 2025-26 সালের এই ভোট একটা নতুন জায়গা, যেখানে ভোটটা হবে জীবন জীবিকাকে কেন্দ্র করে সাধারণ মানুষের। মানসবাবু, এখানে একটা বিষয় আছে যে বিজেপি বারবার অভিযোগ করছে, এই যে বামেরাও একটা অভিযোগ করে থাকে যে বিজেপি তৃণমূলের সেটিং আছে। সেক্ষেত্রে বিজেপিও বলছে যে আসলে বামেরা বিভিন্ন জায়গায় ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। এই যে তৃণমূল বিরুদ্ধ যে ভোটটা, যে ক্ষোভের যে ভোটটা, সেই ভোটটা আপনারা কাটছেন করে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন জয়ের পথে। পশ্চিমবঙ্গে আপনি কোনোদিন দেখেছেন যে বিজেপির স্ট্রং হোল্ড ছিল? ইতিহাসে দেখেছেন? ইতিহাসটা পাতাটা উল্টালে কি দেখায় যে পশ্চিমবঙ্গ বারবারই, এবং দিল্লির লোকেরা ব্যঙ্গ করেও বলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে বাম রাজনীতির, মার্ক্সবাদীদের বাম রাজনীতির একটা জায়গা। এখানে ভূমি সংস্কার আন্দোলন হয়েছে, এখানে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, এখানে নকশালবাড়ি আন্দোলন হয়েছে। সুতরাং বামপন্থী আন্দোলন তো পশ্চিমবঙ্গে নতুন নয়। সুতরাং বামরা কেন ভোট কাটাকাটির এই অঙ্কটাতে বিজেপি কেন বামদের রাখছে? বরং উল্টোটা আমরা বলবো। আমরা বলবো যে তৃণমূলের যে অপশাসন এবং এই সরকারটা, তাকে সরাসরি মোকাবেলা করা যাচ্ছে না, বা মোকাবেলা করতে গেলে কি হচ্ছে, মাঝে এরা সাম্প্রদায়িক রাজনীতি এবং উস্কানিমূলক হিন্দু মুসলমান ডিভাইড নিয়ে ঢুকে পড়ছে। বিজেপি বাংলায় বহিরাগত। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি দেখেছেন কোনো বিজেপির নেতা, বাংলায় কোনো বিজেপির বড় নেতা দেখেছেন? নেতা তো ওরা দিল্লি থেকে আমদানি করে নিয়ে আসে। নরেন্দ্র মোদী বলছেন যে বিজেপি জিতলে বাংলায় মুখ্যমন্ত্রী বাঙালিই হবে, মানে পশ্চিমবঙ্গেরই হবে। হতে পারেন, বাঙালি মুখ্যমন্ত্রী হতে পারেন। এটা তো নয় যে বাঙালি মুখ্যমন্ত্রী যদি হন, ত্রিপুরায় যদি ত্রিপুরার মানুষ মুখ্যমন্ত্রী হন, তাহলে মানুষের সুবিধা হবে। ওরা বলেছিলেন ত্রিপুরায় যে সরকারি কর্মীদের নতুন পে কমিশন দেবেন। ওরা বলেছিলেন যে চুক্তিবদ্ধ যারা কর্মী তাদের স্থায়ীকরণ করবেন। ওরা বলেছিলেন কর্মসংস্থানের নতুন অভিমুখ তৈরি করবেন। ত্রিপুরায় করেছে? ত্রিপুরার যদি হিসেব দেখেন, তাহলে কোনো নতুন পে কমিশন চালু করেনি বিজেপি সরকার। কোনো স্থায়ীকরণ তো করেইনি, বরং চুক্তিবদ্ধ যারা কর্মী তাদেরকে বের করে দিয়েছে কাজ থেকে। নতুন কর্মসংস্থানের কথা তো ছেড়ে দিন, সেসব তো কোনো ব্যাপারই না। অর্থাৎ বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহরা দিল্লি থেকে এসে মিথ্যে কথা বলে যান। তারা সারা দেশেই বলেন। মিথ্যে কথা বলার একটা, মিথ্যে তৈরির একটা ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছেন। তো সেইটাই বলে চলেছেন এখানে এসেও। মানসবাবু, আপনাদের একসঙ্গে তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই, মানে বিরুদ্ধে লড়াই, তার সঙ্গে এবারে আবার কংগ্রেসের সঙ্গেও জোট হয়নি। তো বিকল্প হিসেবে মানুষের কাছে কি তুলে ধরছেন? কেন মানুষ আপনাদের ভোটটা দেবে? নিশ্চয়ই, আমরা তো যে কথাটা আগে বলছিলাম যে আমি এবারে আমাদের মানে প্রচার দেখে এবং প্রচারে মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে যে এইবার কিন্তু ভোটটা হবে, আবার বলছি, যে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, জাস্টিস, মেয়েদের সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, এই বিষয়গুলোর উপরে। বিজেপিও কিন্তু একই বিষয়গুলো তুলে ধরছে, এবং অভয়ার মা, তিনিও বিজেপিকে বেছে নিয়েছেন। তিনি মনে করছেন বিজেপি শক্তিশালী বিরোধী, বিজেপি ক্ষমতায় এলে ন্যায় বিচার হবে। সেটা একটা ট্র্যাজিক ঘটনা। যারা হাতরাসের বিচার করে না, উপরন্তু সাক্ষীদের খুন করার চেষ্টা করে, যারা ধর্ষকদের জেল থেকে বেরোলে মালা দিয়ে অভ্যর্থনা করে পার্টিতে পদ দেয়,
তারা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত সেটা বিশ্বাস করবেন না। তারা মেয়েদের সুরক্ষা দেবেন, তারা ন্যায় বিচার দেবেন। কোথাও যারা ন্যায় বিচার দিতে পারেন না, বরং যে পার্টিটা একেবারে ভিতরে ভিতরে, যাকে আমরা মিসোজিনি বলি, নারী বিদ্বেষী, মনুবাদী নারী বিদ্বেষী একটা পার্টি, তারা কি করে মানুষকে নারী সুরক্ষা দেবে? তারা কি করে মেয়েদের উপর যে অপরাধ হচ্ছে তার জাস্টিস দেবে? একেবারেই বাজে কথা, তারা মিথ্যে কথা বলছে। রামের ভোট বামে ফিরবে এবার? মানে যে ভোট বাম থেকে রামে গিয়েছিল সে ভোটটা কি ফিরবে? সে ভোট ফিরবে কিনা আমি সেভাবে বলবো না, কিন্তু আমি বলবো যে বামপন্থীদের ভোট অনেকটা বাড়বে। এখন আপনি বলতে পারেন যে কিভাবে বাড়বে সেই ভোট। পশ্চিমবঙ্গের যে ইয়াং জেনারেশন, নতুন ভোটার, ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনকে কিন্তু বামরা আপিল করতে পারছেন। কেন আপিল করতে পারছেন বা আপিল করতে পারলেন কি, তার একটা বড় কারণ দেখবেন যে সারা পশ্চিমবঙ্গে বাম প্রার্থী যাদের মনোনীত করা হয়েছে, সেটা সিপিআইএম এর লিবারেশন আমার পার্টি হোক, সিপিআইএম হোক, তাদের মধ্যে দেখবেন একটা বড় অংশ, বিরাট অংশ হচ্ছে তারা যুব সমাজের প্রতিনিধি। হ্যাঁ, তারা তরুণী। ফলে এই তরুণীরা পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে একটা নতুন অক্সিজেন দিয়েছে। তরুণ প্রজন্ম বামেদের চাইছে বা বামেদের তারা বিধানসভায় নিয়ে যেতে চায়, এমনটা আপনার মনে হয়? আমার মনে হয়, নিশ্চয়ই আমি এটা বিশ্বাস করি, কারণ শিক্ষা এবং কর্মসংস্থান তাদের দরকার। তরুণ প্রজন্মের যেটা দরকার শিক্ষা এবং কর্মসংস্থান। তো সেই লক্ষ্যে তারা বামেদের ভোট দেবেন। বামরা এটাই বলছেন যে আমরা বিধানসভায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলবো, মন্দির মসজিদ নয়। আচ্ছা, এসআইআর এ তাহলে রাসবিহার থেকে কত জনের নাম বাদ গেছে? 22% নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বাদ গিয়েছিল। মানে এখনো পর্যন্ত ফর্ম 6 বেরোয়নি। সেটা বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা নাম বাদ গেছে। ওই 20%, 22% বা তার একটু বেশি নাম বাদ গেছে এসআইআর-এ। তো কতটা ভোটে প্রভাব পড়বে এটার? ভোটে তো কিছুটা প্রভাব পড়বেই। কিছুটা মানে প্রভাব পড়বে মানে এই যে নাম বাদ যাওয়া, সেটা তো মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার করেছে। কারণ সবাই তো এরকমটা নয় যে নির্বাচন কমিশন যেমন বলছেন যে মৃত ভোটার বা তারা স্থানান্তরিত। ঠিক কথা, মৃত ভোটার স্থানান্তরিত এই প্রক্রিয়াটা তো নির্বাচন কমিশনের অনেক দিন থেকে চালু করা উচিত ছিল, যে তাদের নাম আস্তে আস্তে ডিলিট করা বা ইত্যাদি। তো সেইটা তারা করেননি। এখন যেটা করছেন অজস্র এরার। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন একজন ফ্লাইং কমান্ডার, হ্যাঁ, তার নাম বাদ গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নন্দলাল বসুর ফ্যামিলির লোকের নাম, মানুষদের নাম বাদ গেছে। হ্যাঁ, তো কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, তারা খুঁজে বের করুন নির্বাচন কমিশন। তা না করে সাধারণ মানুষের জীবনকে এভাবে বিধ্বস্ত করে তুলছেন তারা, সাধারণ মানুষকে বেনাগরিক করছেন। এই কাজটা সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী কাজটার মানুষ ভালো চোখে নেবেন না। মানুষ এটার ভোটের বাক্সে তার প্রতিফলন পড়বে এবং বামপন্থীদের আন্দোলনকে তারা সমর্থন করবেন এসআইআর এর বিরুদ্ধে। হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন? যেখানে তিনি স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে সেটিং এর বিষয়টি। খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। এই ধরনের যে কোনো ধর্মীয় মৌলবাদী শক্তি তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, একে অন্যের অর্থে পুষ্ট হয়। যেমন বাংলাদেশের জামাত যখন পুষ্ট হয়, এখানকার আরএসএস তাকে পুষ্ট করে, এখানকার আরএসএস যখন পুষ্ট হয় তখন জামাত তাকে পুষ্ট করে। হুমায়ুন কবির তার ব্যতিক্রম নন। যারাই ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা যে ধর্মের কথাই বলুন, তারা আসলে একে অন্যকে মদদ দেন। ধর্মীয় রাজনীতি নিজেই একটা গণতন্ত্র বিরোধী প্রক্রিয়া এবং তাদের অনেক হিডেন এজেন্ডা থাকে। তারা এইভাবেই মানুষকে একভাবে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু তারা আপাদমস্তক অসৎ এবং এক ধরনের অসততা। তারা তাদের রাজনীতিটাই হচ্ছে অসৎ রাজনীতি। আপনাদের জোট সঙ্গী সিপিআইএম, তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন জোটের বিষয়ে। অনেকেই মনে করছিল যে জোট হতে পারে, তো এই বিষয়ে আপনার কি? না, জোটটা তো হয়নি। বৈঠক করতে উনি গিয়েছিলেন, কিন্তু বৈঠকের পরে নিশ্চয়ই উনি বুঝেছেন যে কি বা কিভাবে পপুলারিটি তৈরি হয়েছে, কিভাবে। আর উনি একজন ব্যক্তি হিসেবে গিয়েছিলেন হয়তো, কিন্তু তার পার্টি হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার ব্যাপারে আমি যতদূর জানি
একেবারেই রাজি ছিল না, এক কথাতেই সেই প্রস্তাব খারিজ হয়েছে। আচ্ছা, আমরা নানাভাবে দেখছি এই যে মুসলিম ভোট ব্যাংকটাকে, আমি ভোট ব্যাংকই বলছি হুম, কারণ হুম, গত কয়েক নির্বাচনে আমরা দেখেছি যে একটা সংঘবদ্ধভাবে একটা হুম। নির্দিষ্ট দলকে এই যে ভোট দেওয়ার বিষয়টা, মুসলিম ভোট ভাঙার জন্য একটা নানা রকম ভাবে হুম, চেষ্টা, এসআইআরও আমরা দেখলাম যে বেশি হুম, করে হুম। মুসলিমরাই ক্ষতিগ্রস্ত, একদমই তাই। তাদের নাম বাদ গেছে। তো এই বিষয়টাকে কি মানে আপনি কিভাবে দেখছেন? মানে মুসলিমদেরকেই এই যে তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টাটা কেন? তার কারণ হচ্ছে বা সাম্প্রদায়িক, হ্যাঁ, হ্যাঁ, বা এই যে সাম্প্রদায়। বিভিন্ন রকম ভাবে মুসলিম ভোটটা যাতে ঠিক, ভেঙে যায়, ঠিক, যাতে সংঘবদ্ধভাবে না পড়ে। ঠিক। স্বাভাবিকভাবেই যদি সংঘবদ্ধভাবে মুসলিম ভোটটা পড়ে, সে ভোটটা হিন্দু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পড়বে। হুম, সেই ভোটটা সেকুলার শক্তিগুলোর পক্ষে পড়বে। এখন সেটাকে ভেঙে দেওয়ায় উম একটা লাভ হলো বিজেপি। আর এই ভোট, হিন্দু মুসলমান ভোট মেরুকরণে লাভ দু দলেরই। বিজেপিরও লাভ, তৃণমূলেরও লাভ। তৃণমূল মনে করে যে একটা চাঙ্ক ভোট আ উম পেলে তারা ক্ষমতায় আসতে পারবে। বিজেপিও মনে করে যে ডিভাইড হলে তাদেরও কিছু ক্ষমতা বাড়বে। অন্তত বিধানসভায় ডিভাইড তারা হলে এবং হিন্দু ভোট একত্রিত হলে। একত্রিত হলে। তো এই খেলাটা আর বেশিদিন চলানো খুব মুশকিল। কারণ আ দু দলের কাছেই মানুষ কিন্তু, প্রথম কথা বিজেপিকে তো হুম, মাইনরিটি ভোট তার তার গ্রহণ করার কোনো কারণ নেই। কারণ সে আপাদমস্তক একটা সাম্প্রদায়িক দল। আর তৃণমূল কংগ্রেসও খুব হতাশ করেছে মাইনরিটি মানুষকে, বিশেষ করে ওবিসি প্রশ্নে বা ওয়াকফ, ওয়াকফ বিল এসআইআর এর প্রশ্নে, ক্ষেত্রেও। এসআইআর এর ক্ষেত্রে তারা কিছু করতে পারেনি, বা তারা খুব একটা প্রতিরোধও তৈরি করতে তো পারেনি। সেই ক্ষুব্ধ মুসলিম ভোট কি বামেদের দিকে ফিরবে মনে হয়? দেখুন, মুসলিম ভোটের যে ঐতিহাসিক চরিত্র, তার বেশিরভাগটা ছিল, তার বেশ বড় অংশটা ছিল কংগ্রেসের দিকে, হুম, এবং আরেকটা বড় অংশ ছিল বামেদের দিকে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট এবার বামেদের দিকে অনেকটাই ফিরে আসবে।